ঘণ্টা পানি ছাড়ার পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট। সাভারে আশুলিয়ায় অন্তত ১৬টি জুটের গোডাউনে আগুন লাগার ঘটনা ঘটেছে। এক মাসের বেশি সময় বন্ধ থাকার পর রোববার থেকে মেট্রো রেল আবার চালু হয়েছে। এবং খুলনায় বেড়িবাঁধ ভেঙে ১৩টি গ্রাম প্লাবিত হওয়ায় দুর্বিষহ দিন কাটছে পানিবন্দী প্রায় ১৫,০০০ মানুষ। দর্শক, এতক্ষণ দেখছিলেন রাতের সারা দেশ সংযোগের সংবাদ শিরোনাম। সাথে আছি আমি এনামুল হাসান। এবারে বিস্তারিত। ৬ ঘণ্টা পানি ছাড়ার পর অবশেষে কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট বন্ধ করেছে কর্ণফুলী বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ। বিদ্যুৎ কেন্দ্র সূত্র রোববার এমন তথ্য নিশ্চিত করেছে। এর আগে কাপ্তাই হ্রদের পানি বেড়ে যাওয়ায় রোববার সকাল ৮টা ১০ মিনিট থেকে জলবিদ্যুৎ কেন্দ্রের ১৬টি স্পিলওয়ের গেট খুলে দিয়ে ৬ ইঞ্চি করে প্রতি সেকেন্ডে ৯,০০০ কিউসেক পানি ছাড়া হয়েছে। এর আগে শনিবার বিকেল ৩টায় কর্ণফুলী বিদ্যুৎ কেন্দ্র একটি জরুরি নোটিশের মাধ্যমে পানি ছাড়ার বিষয়টি নিশ্চিত করে। খুলনার পাইকগাছায় বেড়িবাঁধ ভেঙে দেলুটি ইউনিয়নের ১৩টি গ্রাম প্লাবিত হয় দুর্বিষহ দিন কাটছে পানিবন্দী প্রায় ১৫,০০০ মানুষের। কালীনগর গ্রামে ভদ্রা নদীতে রিং বাঁধ দিয়ে পানি আটকানোর চেষ্টা করেছেন হাজারো মানুষ। এলাকার জনপ্রতিনিধিরাও জনতার কাতারে দাঁড়িয়ে কাজ করে যাচ্ছেন। কয়েকদিন ধরে শত চেষ্টা করেও ভেঙে যাওয়া বেড়িবাঁধ মেরামত সম্পন্ন করতে পারেনি গ্রামবাসী ও পানি উন্নয়ন বোর্ড। উপকূলবাসীর দাবি, ত্রাণ নয়, টেকসই বেড়িবাঁধ চায় তারা। পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহেরা নাজনীন জানান, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ১২ টন চাল, নগদ ৫৫,০০০ টাকা ও শুকনো খাবার বিতরণ করা হয়েছে। বলবো আমাদের কথা বলতে গেলে আমাদের কান্না আসে যায়। আমাদের কি অভাব অভিযোগের দিন কাটাচ্ছি, কিন্তু কোনো কর্তৃপক্ষ আমাদেরকে সাহায্যের জন্য এগুলো আসে না, শুধু ত্রাণ নিয়ে চলে আসে। কিন্তু ভাই আমরা ত্রাণ চাই না, আমরা চাই টেকসই বেড়িবাঁধ চাই। আমাদের দাবি হলো টেকসই বেড়িবাঁধ চাই। এখানে আমাদের পানি উন্নয়ন বোর্ড বারবার আমাদের কথা বলে, মিথ্যা কথা বলে। আমাদের বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, ওনার কাছে বিনীত অনুরোধ রাখবো, আমাদের এই ২২ নং পোল্ডারটা যেন একটা টেকসই বেড়িবাঁধ ব্যবস্থা হয়, এবং তার জন্য আমরা দাবি জানাবো সেনাবাহিনীর মাধ্যমে যদি এই টেকসই বেড়িবাঁধটা যদি নির্মাণ হয়, তাহলে সুষ্ঠু এবং সঠিকভাবে এই বেড়িবাঁধটা তৈরি হয়। এক মাসের বেশি সময় বন্ধ থাকার পর রোববার থেকে মেট্রো রেল আবার চালু হয়েছে। শনিবার এক বিজ্ঞপ্তিতে মেট্রো রেল পরিচালনাকারী কর্তৃপক্ষ ঢাকা মেস ট্রানজিট কোম্পানি লিমিটেড এই সিদ্ধান্ত জানিয়েছে। এর আগে বৃহস্পতি, শুক্র ও শনিবার পরীক্ষামূলকভাবে মেট্রো রেল চালানো হয়েছে। লাইনে কোনো সমস্যা বা ত্রুটি ধরা পড়েনি বলে অতিরিক্ত প্রকল্প পরিচালক জাকারিয়া জানান। ডিএমটিসিএল এর উপপ্রকল্প পরিচালক তরফদার মাহমুদুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে সময়সূচি জারি করা হয়েছে। বছরের এখন আবার চালু হয়েছে, ১ ঘন্টা পরে উঠি। তাছাড়া আসার সময় সেম। তাছাড়া পারিপার্শ্বিক অন্য যে কোনো জায়গায় যাতায়াত করলে এই সমস্যাটা আসলে ভুগছি আমরা। এই মেট্রো বন্ধ থাকার কারণে খুবই দুর্ভোগ, জনদুর্ভোগ যে কী জিনিস সেটা আপনারাও দেখেছেন। অনেক প্রবলেম হয়েছে, তবে আজকে অনেক হ্যাপি। আজকে 10টায় অফিস, এখন বের হলাম, আশা করছি পৌঁছে যাবো আরও আগে। মেট্রো যে আমি এখন দৌড়ে আসতেছি, একটা ট্রেন মিস হয়ে গেলে 10 মিনিট অপেক্ষা করতে হবে। সো আমি চাচ্ছি যে আমি আসবো আর ট্রেন একটা পেয়ে যাবো। মেয়েদের উঠতে অনেক ঝামেলা হয়, যদি আরেকটা বগি মেয়েদের জন্য বানানো হয় তাহলে খুব ভালো হয়। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী এর সঙ্গে আজ রাজধানীর বাংলাদেশ সচিবালয়ে তার অফিস কক্ষে বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত মেরি মাসডুপের সৌজন্য সাক্ষাৎ করেছে। সাক্ষাৎকালে বিদ্যমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, পুলিশ সংস্কার, অবৈধ অস্ত্র উদ্ধার সহ নানাবিধ বিষয়ে আলোচনা হয়। বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ক্রমান্বয়ে উন্নতির দিকে, যদিও নানা শ্রেণী পেশার মানুষের বিভিন্ন দাবি দাওয়া ও ইস্যুভিত্তিক আন্দোলনের কারণে তা কিছুটা চ্যালেঞ্জের সম্মুখীন। আশা করি দ্রুত পরিস্থিতির উন্নয়ন ঘটবে। সাক্ষাৎকালে ঢাকাস্থ ফ্রান্স দূতাবাসের ডেপুটি হেড অফ মিশন সহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
রাঙামাটির কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের স্পিলওয়ের 16টি গেট দিয়ে 6 ইঞ্চি করে পানি ছাড়া শুরু হয়েছে। প্রতি সেকেন্ডে 9000 কিউসেক পানি ছাড়া হচ্ছে। রোববার সকাল 8:10 বাঁধের গেট খুলে দেওয়া হয়েছে বলে জানা যায়। এর আগে কাপ্তাই হ্রদের পানি বেড়ে যাওয়ায় শনিবার রাত 10টায় কর্ণফুলী জলবিদ্যুৎ কেন্দ্রের 16টি স্পিলওয়ের গেট 6 ইঞ্চি করে খুলে দেওয়া হবে বলে জানানো হয়। এজন্য ভাটি অঞ্চলের মানুষকে আতঙ্কিত না হওয়ার বিষয়ে সতর্ক করা হয়। সংশ্লিষ্টরা জানিয়েছে, যেটুকু পানি নির্গমন হবে তাতে কর্ণফুলী নদী বা ভাটি অঞ্চলে কোনো প্রভাব পড়বে না। বরগুনায় নিখোঁজ হওয়ার 3 দিন পর ডোবা থেকে মুখ বাঁধা অবস্থায় সুজন নামের এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় জুয়েল নামের এক অটোরিকশা চালককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। মরদেহ উদ্ধার ও আটকের বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা সদর সার্কেল আব্দুল হালিম। শনিবার কেওড়া বুনিয়া ইউনিয়নে সুজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা সদর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত সুজনের স্বজনেরা জানান, পূর্ব শত্রুতার জেরে প্রতিবেশী আওয়ামী দুর্বৃত্ত ডাকাত আব্দুল গ্রুপ আমার ভাগ্নিকে হত্যা করেছে। বর্তমান সরকারের কাছে এদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি দাবি করেন। ওই আমার ভাগ্নি আর কি নিখোঁজ, পাওয়া যাইতেছে না পাওয়া যাওয়ার পর আমার বইনে ফোন দিয়েছে, দাদা তুই কই? আমার বাবারে তো পাই না। এই থানায় এসে আমি দিতে করছি, আর যে সিম আছে মোবাইল আসছিল ওই মোবাইলের নাম্বার দিয়েছে, স্যার এটা একটা টাকিং করেন। কোন পরই মনে করেন ওই 10 মিনিট পরেই কান্দন লইছে যে আমার বাবারে পাইছি কইছে পারে আমরা আর কি দৌড়ে গেছি। লোকজন দৌড়ে যাই দিয়ে কি ওই একটা ঝুপড়ার ভিতরে, মানে উপর দিয়ে ঝুপড়া দেওয়া ওইটার নিচে বস্তা ভরা। তা শুধু ঠিক এই জায়গাটায় চাইনিজ কুড়ালের কোপ আর একটা হইলো পিছন সাইডে। পুলিশের ফোন দিয়েছি, তাদের উদ্ধার করছে। আসলে এই যে যেভাবে পেয়েছেন আপনারা বস্তা মাথায় বাঁধা, আসলে এটি কারা করতে পারে বা পূর্ব শত্রুতা বশত করতে পারে কিনা? কারোর সাথে ওই এই জীবনে কোনো এরকম কোনো শত্রুতা কিছু নাই। শত্রুতা বলতে কিছু যেন একটা বর্ধমান গণ্ডগোল হয়েছে, সেই গণ্ডগোলের একটা সূত্রপাত আমরা একটু মনে করতে পারি। এই একটা মারামারি হয়েছিল আমাদের এলাকায়, আর ওই যে একটা ডাকাত গ্রুপ আছে আমার ওই কি আব্দুল গ্রুপ, কোফাকপিতে আমাদের লোক এখন ডাকায় বহুত। এখন তো আমরা এই কারণ যেহেতু আমরা ঘরে ঘরে নামতে পারি না, আমাদেরকে হুমকি দিচ্ছে। ওই যে বাড়িতে সামনের আওয়ামী লীগের লিগ করে আর কি, রাজীব সজীব, তারপরে আপনার ওই যে আব্দুল, তারপরে ওই আব্দুল ভাই বাদল, তারপর সম্পূর্ণ একদল করে আর তারা এমনিতেই খারাপ লোক। আব্দুল আছে ওই এলাকার মনে করেন বহুত লোক, যখন নাম জানি না, তার নেতৃত্বে মনে করেন এগুলো চলে। চাই আমরা তো মনে করি এভাবে আমরা কেমনে এভাবে বসবাস করবো? এদের আমরা ফাঁসি চাই, এলাকাবাসী আমরা ফাঁসি পাইছি। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী এর সঙ্গে আজ রাজধানীর বাংলাদেশ সচিবালয়ে তার অফিস কক্ষে বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত মেরি মাসডুপে সৌজন্য সাক্ষাৎ করেছে। সাক্ষাৎকালে বিদ্যমান আইন শৃঙ্খলা পরিস্থিতি, পুলিশ সংস্কার, অবৈধ অস্ত্র উদ্ধার সহ নানাবিধ বিষয়ে আলোচনা হয়। বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ক্রমান্বয়ে উন্নতির দিকে, যদিও নানা শ্রেণী পেশার মানুষের বিভিন্ন দাবি দাওয়া ও ইস্যুভিত্তিক আন্দোলনের কারণে তা কিছুটা চ্যালেঞ্জের সম্মুখীন। আশা করি দ্রুত পরিস্থিতির উন্নয়ন ঘটবে। সাক্ষাৎকালে ঢাকাস্থ ফ্রান্স দূতাবাসের ডেপুটি হেড অফ মিশন সহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। জাতীয়করণের দাবিতে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে রাস্তায় অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন আনসার সদস্যরা। তাদের আশ্বাস দেওয়ার পরও চাকুরি জাতীয়করণ করা হয়নি। বিক্ষোভ সমাবেশে আনসার সদস্যরা বলেন, আমাদের দাবি একটাই, এক দফা, সেটা হলো আনসারদের চাকুরি জাতীয়করণ। আমাদের এই ন্যায্য দাবি বিগত সরকার মানেনি। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এই দাবি নিয়ে আন্দোলনে নেমেছি। আনসার সদস্যরা তাদের পোশাক পরে এই কর্মসূচিতে অংশ নিচ্ছেন। আমাদের দাবি জাতীয়করণ বাংলায়। সাভারের আশুলিয়া অন্তত 16টি জুটের গোডাউনে আগুন লাগার ঘটনা ঘটেছে। এই ঘটনায় ফায়ার সার্ভিসের 7টি ইউনিটের প্রায় 4 ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
শনিবার ধামসোনা ইউনিয়নের এনায়েতপুর এলাকার সাবেক সংসদ সদস্য মোহাম্মদ সাইফুল ইসলাম ও নবীন মিয়া সহ অন্তত 16টি গোডাউনে এই আগুনের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায়, আগুনের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে জিরাবো মডার্ন ফায়ার সার্ভিসের 3টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে 7 ইউনিটের প্রায় 4 ঘন্টার চেষ্টায় রাত 2টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির ব্যাপারে জানাতে পারেনি ফায়ার সার্ভিস। খাগড়াছড়িতেও অতিবৃষ্টির কারণে ও ঢলের পানিতে ডুবে যাওয়া বাগাইহাট সাজেক সড়কের 3টি স্থান ডুবে যায়। এতে যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে সাজেক ঘুরতে গিয়ে আটকে পড়া 260 জন পর্যটককে উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। আটকে পড়া 260 জন পর্যটককে 73টি যানবাহনে করে নিরাপদে সরিয়ে আনে সেনাবাহিনী। এছাড়া রিসোর্ট মালিক সমিতি সাজেকে আটকা পড়া পর্যটকদের রিসোর্টে থাকা ভাড়ার মওকুফ করে এবং কিছু পর্যটকের বিনা খরচে খাবারের ব্যবস্থা করেছে। সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে পটুয়াখালীতে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। রবিবার সকাল 6টা থেকে বিকেল 4টা পর্যন্ত 10 ঘন্টায় জেলার কলাপাড়া, গলাচিপা, পটুয়াখালী সহ জেলায় প্রায় 70 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। গত এক সপ্তাহের টানা বৃষ্টিতে সবকিছুতেই স্থবিরতা নেমে এসেছে। ভোগান্তিতে পড়েছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। গলাচিপা পৌরসভার 6 নং ওয়ার্ড কাউন্সিলর আবুল খায়ের বাবলু নিজ এলাকায় বৃষ্টিতে তলিয়ে থাকা বাড়িঘর বৃষ্টির মধ্যে পরিদর্শন করেন। এদিকে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে স্বাভাবিকের চেয়ে নদ নদী পানির উচ্চতা 3 থেকে 4 ফুট বৃদ্ধি পেয়েছে। কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার পিরিচপুর ইউনিয়নের 8 নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণের আয়োজনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের স্মরণে ও আহতদের সুস্থতা কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় বাজিতপুর উপজেলা জামায়াতে ইসলামের নায়েবে আমির ওমর ফারুকের সভাপতিত্বে ও ছাত্রনেতা অলি বাবলুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পিরিচপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাহবুবুল আলম লিটন। এছাড়াও উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, নয়ন মিয়া, পারভেজ আহমেদ ও আরাফাত খলিল সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। আজকে আমাদেরকে এই একটা সুযোগ করে দিয়েছেন যে স্পেসে আমরা সবাই কথা বলার মতো। ছাত্র আমি যে প্রবলেম, আরেকটা জিনিস হলো 2009-এ আমার একটা মারা গেছে মামা রয়েছে দোকানে, তখন আমার 2টা মেয়ে একটা ছেলে। বড় মেয়ের বয়স হলো 9, ছোট মেয়ের বয়স হলো 7, ছেলের বয়স হলো 5। আমার মারা গেছে দোকানে তখন পুলিশ যার নির্দেশে এদেশের হাজার হাজার মানুষকে খুন করা হয়েছে, গুম করা হয়েছে, তাদের। এদিকে জয়পুরহাটের কালাই উপজেলায় সিদ্দিকুর রহমান নামে এক কৃষকের প্রায় 1.5 বিঘা জমির লাউ গাছ কেটে নিয়েছে দুর্বৃত্তরা। কৃষক সিদ্দিকুর রহমান কালাই উপজেলার জিন্দারপুর ইউনিয়নের কুজাল গ্রামের আব্দুল মালিক খানের ছেলে। সিদ্দিকুর রহমান জানান, তার গ্রামের কিছু আওয়ামী লীগের দুষ্কৃতিকারীরা রাতের আধারে প্রায় 1.5 বিঘা জমির গাছ কেটে দিয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা অরুণচন্দ্র রায় বলেন, এই ঘটনার সত্যতা পেয়েছি। ক্ষতিগ্রস্ত ব্যক্তিগত অভিযোগ দিলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। কালাই থানা অফিসার ইনচার্জ ওয়াসিম আলী বাড়ি জানান, অভিযোগ পেয়েছি, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এই যে 10 বিঘা একটা প্রজেক্ট সবজি চাষ করছি, এই 10 বিঘা থেকে প্রায় 1.5 বিঘার মতো জমি রাত্রে গাছ কাটে দিচ্ছি। এখন আমার এখানে এই জমিটা যদি সুষ্ঠু মতো সবজি পাইতাম তাহলে 4 থেকে 4.5 লক্ষ টাকা আমার। গত কয়েক বছর থেকে আমি দেখতেছি যে এইরকম গাছ কাটে, ওই যে ওই পাশে একবার কাটছিল, এরকম আমি গত কয়েক বছর থেকেই দেখতেছি। তো যেই একটু উপরের দিকে উঠতে শুরু করে এরকম চাষাবাদ করে, তারই এরকম গাছ কেটে দেয়। এখানে সিদ্দিক ভাই সবজির আবাদ করছে 10 বিঘা মাটি। এখানে আমরা কাজ করি 10টা লোক 12টা লোক কাজ করি। আমরা প্রতিদিন বেতন পাই 500-600 টাকা। এতে আমার 12 জনের বা 10 জনের সংসার নির্ভর করে তার উপর। আর গাছ রাতের অন্ধকারে কাটে দিছে। অলরেডি কৃষক আমাকে ফোন দিয়েছিল, আমি কৃষকের সাথে আমার যে মাঠ উপসহকারী আছে এই ঘটনা আমরা প্রাথমিক সত্যতা পেয়েছি।
কুষ্টিয়ার খোকসা হেলালপুর আলহাজ সদর উদ্দিন খান মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের গেটের নাম ফলকে আলহাজ সদর উদ্দিন খান নাম কালো কালি দিয়ে মুছে দিয়েছেন স্থানীয় এলাকাবাসী। খোঁজ নিয়ে জানা যায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দাবির মুখে 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে উত্তেজিত আন্দোলনকারী ছাত্র সমাজ এসে কালো কালি দিয়ে আলহাজ সদর উদ্দিন খান নাম মুছে ফেলেন। কারণ আলহাজ সদর উদ্দিন খান কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। তিনি ক্ষমতার দাপট দেখিয়ে হেলালপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নাম পরিবর্তন করে নিজের নামে নামকরণ করেন। আগস্ট মাসে বা জুলাই থেকে আগস্ট মাসের মধ্যে যে সারা বাংলাদেশে আন্দোলন হয়, সেই আন্দোলনের মধ্য দিয়ে এই সরকার আওয়ামী লীগ সরকার পতনের পরে একদল লোক এসে স্কুলের গেটের আলহাজ সদর উদ্দিন খান এই নামটুকু কালো কালি দিয়ে তারা মুছে দিয়ে যায়। তারপরে এই অবস্থায় আছে। আমরা সবসময় সরকারি নির্দেশনা পালন করব, এই আমাদের অঙ্গীকার বা আশা। যেহেতু আমরা সরকারি চাকরি করি, আমাদের সরকার যখন যে নির্দেশনা দেয় আমরা সেই অনুসারেই চলব। এখন কেরা বা কারা মুছেছে আমরা তো এইভাবে পাই নাই, না আমরা তার না পালি পরে আর কিভাবে আমরা করব। এখন অনেক জায়গায় তো এই জাতীয় নামগুলো মুছে ফেলছে। গাজীপুরে শ্রীপুর গাজীপুর ইউনিয়ন পরিষদের সামনে চেয়ারম্যান অপসারণের দাবিতে মানববন্ধন করে সাধারণ জনগণ। বিগত 1.5 যুগেরও বেশি সময় আওয়ামী দুঃশাসনের শিকার হয়েছে সারা বাংলাদেশের সাধারণ জনগণ ও বিএনপির নেতৃবৃন্দ। উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এবং গাজীপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি এনামুল হক মনির সভাপতিত্বে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বদিউল আলম সবুজ, প্রচার সম্পাদক গাজীপুর ইউনিয়ন বিএনপি। শ্রীপুর উপজেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদের নেতৃত্বে 1.5 শতাধিক নেতাকর্মী ও সাধারণ জনগণের বড় একটি মিছিল মানববন্ধনে যোগ দেয়। হাসিনা সরকারের দূষণ চেয়ারম্যান উপলক্ষে আজকে মানববন্ধন। গাজীপুর ইউনিয়ন চেয়ারম্যান অপসারণ করার লক্ষ্যে আজকে মানববন্ধন। সিরাজুল হক মাতাব্বর যেন এই ইউনিয়ন পরিষদে আসতে না পারে। ধরা যাবে না, ছোঁয়া যাবে না, বলা যাবে না কথা। রক্ত দিয়ে পেলাম শালা, কেমন স্বাধীনতা। বৈষম্য বিরোধী আন্দোলনের সময় আমার ছেলে আমাকে বাড়ি থেকে বলেছে, আমার ছেলে ওই ছেলে ছিল, বলেছে আব্বু আমাদের চেয়ারম্যান, তোমাদের চেয়ারম্যান আমাদের উপর অনেক গুন্ডা বাহিনী। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং বেগম খালেদা জিয়ার সরাসরি নির্দেশনায় বন্যা কবলিত মানুষের পাশে প্রথম দিন থেকেই কাজ করে যাচ্ছেন চট্টগ্রাম মহানগরী বিএনপি। তারই অংশ হিসাবে আজকে চট্টগ্রাম ফটকছড়িতে বন্যা কবলিত অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক ডাক্তার শাহাদাত হোসেন ও চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব আবুল হাশেম বক্কর। ডাক্তার শাহাদাত হোসেন বলেন, পরিকল্পনা অনুযায়ী আগামী দিনগুলোতেও বন্যা দুর্গত এলাকায় বন্যাতদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত রাখা হবে এবং তারই সাথে প্রসূতি মায়েদের জন্য অ্যাম্বুলেন্স সার্ভিস সেবাও দেওয়া হবে বলে জানান। নেতৃবৃন্দরা যারা সহযোগিতা করেছেন এই ত্রাণ সামগ্রী সুষ্ঠুভাবে বিতরণের জন্য আমি সকলের কাছে কৃতজ্ঞ এবং আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে সবাইকে আমরা এই যারা বন্যা ক্ষতিগ্রস্ত মানুষ আছে তাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। আমাদের নেতা তারুণ্যের প্রতীক তারেক রহমানের পক্ষ থেকে আমরা সকলের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। ধন্যবাদ। এই দুইজন আজকে ফটিকছড়িতে আসছে, আমরা সেজন্য ফটিকছড়ি দুর্গত মানুষের পক্ষ থেকে চট্টগ্রাম 2 নির্বাচনী এলাকার পক্ষ থেকে আপনাদের দুইজনকে মোবারকবাদ জানাই। আমরা কিন্তু প্রথম দিন থেকে কিন্তু আমাদের কার্যক্রম শুরু করেছি। আমাদের নেতৃবৃন্দ আজকে আমরা এসেছি সরাসরি তাদেরকে দেখার জন্য। মূলত এখানে আমরা শুনেছি অনেকে অসুস্থও আছে। উপহার সামগ্রীর পাশাপাশি আমরা যেটা অ্যাম্বুলেন্স সার্ভিস আমরা প্রদান করছি। 25 আগস্ট সাব রেজিস্ট্রি অফিসের বৈষম্যের শিকার নকল নবিশদের চাকুরি জাতীয়করণের এক দফা দাবিতে জয়পুরহাটে কর্মবিরতি পালন করেছে নকল নবিশরা।
রবিবার জয়পুরহাট সদর সাব রেজিস্ট্রি অফিসের সামনে তারা এই কর্মবিরতি পালন করেন। এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ এক্সট্রা মোহরার অ্যাসোসিয়েশন জেলা শাখার সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক রেজওয়ান হোসেন, সদর শাখার সভাপতি খন্দকার জাবেরুজ্জামান রাজীব ও সাধারণ সম্পাদক ইলিয়াস বিশ্বাস রিপন। অধ্যক্ষের পদত্যাগ স্লোগানে মুখরিত নওগাঁর আত্রাই উপজেলার সিংসারা কচির উদ্দিন দেওয়ান মেমোরিয়াল হাই স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। রবিবার কলেজ মাঠে আন্দোলন করে শিক্ষার্থীরা। এ সময় তারা বলেন, অধ্যক্ষ ফরিদুল ইসলাম রতন এর নানা রকম দুর্নীতি, স্বেচ্ছাচারিতা, প্রতিষ্ঠানের অর্থ আত্মসাৎ, স্কুলের ছাত্রছাত্রীদের কাছে থেকে ফর্ম ফিল আপের অতিরিক্ত টাকা আদায়, শিক্ষক ও স্কুলের কর্মচারীদের নিয়োগের জন্য অর্থ আদায়ের পরও চাকুরি না দেওয়া, নৈতিক অধঃপতনের সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি সহ তার পদত্যাগের জন্য আন্দোলন করেন তারা। রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক রেলমন্ত্রী জিল্লুল হাকিম ছেলে মিতুল হাকিম বালিয়াকান্দি থানা তৎকালীন ওসি আবু শামা ইকবাল হায়াত সহ 10 নেতাকর্মীর নাম উল্লেখ, গুম ও হত্যার চেষ্টার একটি মামলা দায়ের করেন ছাত্রনেতা তুহিনুর রহমান। তিনি বলেন, 200 কোটি টাকার বিনিময়ে রেলমন্ত্রী পাওয়া জিল্লুল হাকিমের নির্দেশে আওয়ামী লীগের গুন্ডা বাহিনী সহ তৎকালীন ওসি আবু শামা ইকবাল হায়াতের নেতৃত্বে তুলে নিয়ে গিয়ে 10 লক্ষ টাকা চাঁদা দাবি করা হয়। 5 লক্ষ টাকা চাঁদা দিয়েও শেষ রক্ষা হয়নি ছাত্রনেতা তুহিনুরকে। চালানো হয় অমানসিক নির্যাতন, মেরুদণ্ডের হাড় ভেঙে পঙ্গু করে দেয়। উল্লেখিত আসামিদেরকে গ্রেফতারের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে বলে ছাত্রনেতার বিশ্বাস। আবু শামা মোহাম্মদ ইকবাল হায়াত, তিনি আমাকে হাত পা বেঁধে ঝুলিয়ে আমার পুরা উলঙ্গ করে আমাকে টর্চার করতে করতে আমাকে সে 2বার হাসপাতালে নিয়ে যায়। এর নির্দেশদাতা ছিল আমাদের যে এই যে অবৈধ সরকারের অবৈধ মন্ত্রী, যে 200 কোটি টাকা দিয়ে মন্ত্রিত্ব কিনে নিয়েছে এই অবৈধ খুনি জিল্লুল হাকিম। এই জিল্লুল হাকিমের নির্দেশনায় আর স্থানীয় আওয়ামী লীগ এবং তার ওই প্রশাসন যে সরকারের চাটুকারিতা করেছে সেই সময়কার ওসি, তারা আমাকে তুলে নিয়ে গিয়ে প্রচণ্ড ভাবে মারধর করে এবং আমার মেরুদণ্ড ভেঙে যখন শোয়ায় রাখে একটা আওয়ামী লীগ নেতার বাসায়, তখন আমার বাবাকে নিয়ে দেখায় আমার বাবার কাছে 10 লাখ টাকা চাঁদা দাবি করে। তখন সহযোগিতা করবে এই আদালত। আমি 10 জনের বিরুদ্ধে মামলা করেছি। প্রধান আসামি হচ্ছে আমাদের সাবেক যে 200 কোটি টাকা দিয়ে যে মন্ত্রী হয়েছে রেলমন্ত্রী জিল্লুল হাকিম। সাতক্ষীরা সিটি কলেজের দুর্নীতিবাজ অধ্যক্ষ ডক্টর শিহাব উদ্দিনের পদত্যাগের দাবিতে মানববন্ধন ও কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী শিক্ষার্থী ও কলেজের শিক্ষক কর্মচারীরা। রবিবার সিটি কলেজের বৈষম্য বিরোধী শিক্ষার্থী ও কলেজের শিক্ষক কর্মচারীদের আয়োজনে সাতক্ষীরা যশোর মহাসড়কে এই মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। কলেজের উপাধ্যক্ষ আলতাফ হোসেনের সভাপতিত্বে ও BM ইউনুস আলীর সঞ্চালনায় বক্তব্য রাখেন সাতক্ষীরা সিটি কলেজের সহকারী অধ্যাপক তপন কুমার দে, তরুণ কান্তি সানাসহ আরও অনেকে। সংযোগ ছিল এই জন্য আর হচ্ছে কলেজকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়, এই জন্য সকল শিক্ষক কর্মচারী যেভাবে আমরা কলেজকে আগের মতন কলেজকে আবারও সুন্দরভাবে সাজাতে পারি। সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সদর ইউপি চেয়ারম্যান কামাল হোসেনের উপর অনাস্থা প্রদান করে বিক্ষোভ মিছিল করেছে 9 ওয়ার্ডের ইউপি সদস্য সহ ইউনিয়নবাসী। রবিবার বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণকালে অনাস্থা কার্যকরের দাবি জানান বিক্ষোভকারীরা। এ সময় বক্তব্য রাখেন প্যানেল চেয়ারম্যান নূর হুদা, ইউপি সদস্য কামরুল ইসলাম, হীরা মিয়া। বিক্ষোভ মিছিলে শেষে জামালগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার ও সেনাবাহিনীর কাছে একটি লিখিত অনাস্থার প্রস্তাব প্রদান করেন সকল ইউপি সদস্যরা। যে এইটুকু এটা আমি পাই নাই। উনি টিউবওয়েল আসে, উনি আগে স্বৈরাচারী ভাব মনের মধ্যে নিয়ে উনি স্বৈরাচারের বড় বড় লিডাররা টিউবওয়েল দেন, আমাদেরকে নিয়ে আলোচনাই করেন না। ইউনিয়ন পরিষদটা 13 জন মানুষ, 9 জন ইউপি সদস্য, 3 জন সংরক্ষিত আসনের সদস্য, 1 জন ইউপি চেয়ারম্যান, আমরা 13 জনের সমন্বয়িত একটা প্রতিষ্ঠান। এটা উনার একলা ব্যক্তিগত প্রতিষ্ঠান বানায় রাখতে চায়। আমাদেরকে এখানে বসার স্বাধীনতা দেয় না। আমার প্যানেল চেয়ারম্যান বানাইছি, উনাকে বসতে নিষেধ করে। হ্যাঁ, এইভাবে উনি পরিষদটা চালাইতেছে। এখন আমরা আশাবাদী, আমাদের নতুন করে স্বাধীনতা পাইছি, আমাদের ছাত্র জনতার উপর আমরা সন্তুষ্ট, আমরা ছাত্র জনতার দিকে তাকাই আছি।
30% আমাদের মেম্বারের কাছ থেকে দাবি করে, যে আগে 30% টাকা আগে অগ্রিম দিতে পারে তাকেই সে কাজ দেয় না। উনি আরেকটা কথা বলে যে আমি এখানে 70 লক্ষ 80 লক্ষ টাকা ক্রয় করে আমি এখানে চেয়ারম্যান হয়ে এসেছি। উনি আরেকটা কথা বলে যে আমি 15 লক্ষ টাকা আমি নৌকার জন্য আবেদন করেছি, নৌকা আমি 15 লক্ষ টাকা দিয়েছি, 15 লক্ষ টাকা আমি পাই নাই, নৌকা আমাকে দেয় না, এই 15 লক্ষ টাকা আমার মার গেছে। এখানে আমি কোটি টাকা ভাঙে আমি চেয়ারম্যান হয়ে আসছি। দর্শক, এই ছিল রাতের সারাদেশ সংযোগ। পরবর্তী সংবাদ ও নিত্য নতুন সব আপডেট পেতে ফলো করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.news21bangla.tv-তে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। you